আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, আকিজ সিটি, নোয়াপাড়া, যশোর এর পক্ষ থেকে টেক্সটাইল প্রথম পর্বের সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত। আমরা পড়াশোনা করছি টেক্সটাইল র ম্যাটেরিয়ালস 1 নিয়ে। আমাদের আজকের বিষয় কটন ফাইবার, আমাদের প্রথম পর্বের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিষয়। আমি তোমাদের সাথে আছি পিয়াস পাল, বিভাগীয় প্রধান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আকিজ ইনস্টিটিউট। চলো তবে শুরু করা যাক আজকের বিষয়বস্তু। আমরা আজ আলোচনা করব কটনের গ্রেডিং নিয়ে। গত ক্লাসে আমরা কটনের চাষ পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়েছি। কটনের গ্রেডিং, গ্রেড বলতে আমরা আসলে বুঝি ভালো বা খারাপ। তা কটন গ্রেডিং করতে গেলে তবে নিশ্চয়ই কোন কটন ভালো বা কোনটা খারাপ এটা বোঝার জন্য আমাদের একটা ভালো মাপকাঠি তৈরি করতে হবে, যেটার সাথে তুলনা করে আমরা বুঝতে পারবো যে কোন কটনটি ভালো না খারাপ। তা কটনের গ্রেডিং করার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলোর মধ্যে রয়েছে রং, কটনের মধ্যে উপস্থিত চাষ আর প্রস্তুত প্রণালী। তা রং কটনের বিভিন্ন রকম হতে পারে। যেমন দেখা যায় যে একই গাছে একই ফলের মধ্যেও তুলার রঙের পার্থক্য হয়, আর ভিন্ন ভিন্ন গাছে তুলার রঙের পার্থক্য হতে তো পারেই, এটা তো স্বাভাবিক বিষয়। তা তুলার ব্যবহারের দিক খেয়াল রেখে এই রঙগুলোর মধ্যে 5টা রঙে ভাগ করা হয়েছে। যেমন সাদা হতে পারে, ধূসর হতে পারে, স্পটেড হতে পারে, টিনসড হতে পারে, হলুদ দাগ দাগ হতে পারে। এই 5টা উপর ভিত্তি করে আমাদের কটনের গ্রেডিং করা হয় রঙের ক্ষেত্রে। এখানে বোঝা যাচ্ছে যে যে কটনের রং সাদা সেটা নিঃসন্দেহে ভালো মানের কটন। এরপর আছে ট্রাশ। ট্রাশ বলতে আমরা আসলে বুঝি যে দৃশ্যমান ময়লা অপদ্রব্য। একই রকম একটা শব্দ টেক্সটাইলে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডাস্ট। ডাস্ট কিন্তু ইনভিজিবল, অর্থাৎ অদৃশ্য যে ধুলাবালি সেগুলোকে আমরা ডাস্ট বলি, কিন্তু যেগুলো দৃশ্যমান অর্থাৎ দেখতে পাবো সেগুলোকে ট্রাশ বলা হয়। সাধারণত 1 থেকে 15% পর্যন্ত যদি ট্রাশের পরিমাণটা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তুলাকে গ্রহণ করতে পারি, কিন্তু এর থেকে বেশি হয়ে গেলে সেটা নিম্নমানের কটন হয়ে যাবে। তাই ট্রাশের মধ্যে কি কি রয়েছে, যেমন বীজ রয়েছে, বীজের ভাঙা অংশ রয়েছে, পাতার টুকরা, বালি, তেল, ময়লা, এগুলা সমন্বয়ে একটা কিছু তৈরি হতে পারে, এগুলাকে আমরা ট্রাশ বলে থাকি। আর প্রস্তুত প্রণালীর মধ্যে রয়েছে যে এটা নির্ভর করবে যে কটনটা কোথায় কিভাবে রাখা হচ্ছে, আমরা কিভাবে কটনটাকে ব্যবহার করব, এগুলোর উপর ভিত্তি করে। এরকমের উপর ভিত্তি করে কটনকে মোট 3টা গ্রেডিং এ ভাগ করা হয়েছে। তা একটা হচ্ছে ইজিপশিয়ান কটন, এটার যে গ্রেডিংটা রয়েছে সেটার মধ্যে 6টা গ্রেডিং রয়েছে: এক্সট্রা ফাইন, ফাইন, গুড, ফুললি গুড, ফেয়ার, গুড ফেয়ার এবং ফেয়ার। এগুলো দেখা যাচ্ছে যে উচ্চমান থেকে নিম্নমান। তার মানে আমরা যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু এই পরে লিখতে হবে এবং পাশে লিখে দিতে হবে যেটা উচ্চমান থেকে নিম্নমান। তার মানে সব থেকে ভালো ইজিপশিয়ানের কটনের গ্রেডিং হচ্ছে এক্সট্রা ফাইন, তারপর ফাইন, তারপর গুড, পর্যায়ক্রমে লাস্টে ফেয়ার পর্যন্ত। একইভাবে পাশাপাশি ইন্ডিয়ান কটনের গ্রেডিংটাও অনেকটা একই রকম, এখানেও 6টা গ্রেডিং রয়েছে, যেমন সুপার চয়েস, সুপার ফাইন, ফাইন, ফুললি গুড, গুড, ফুললি গুড, ফেয়ার। এইগুলো কিন্তু পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসবে যে ইজিপশিয়ান কটনের গ্রেডিং দেখাও বা ইন্ডিয়ান কটনের গ্রেডিং দেখাও, সেক্ষেত্রে এই নামগুলো লিখতে হবে। এরপর রয়েছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমেরিকান কটন। এইটাই মূলত পরীক্ষায় বেশি আসে এবং এর উপর ভিত্তি করেই আমাদের যত বিজনেসে যত কটন কেনা বেচা হয় সবগুলো এর উপর ডিপেন্ডেন্ট। যেমন এখানে মোট 9টা গ্রেডিং আছে। যেমন মিডিল ফেয়ার, এখানে সব থেকে অল্প পরিমাণ ট্রাশ থাকবে 1%। স্ট্রিক্ট গুড মিডলিং, সেখানে ট্রাশের পরিমাণ থাকবে 1.3%। এভাবে ক্রমান্বয়ে দেখো গুড মিডলিং, স্ট্রিক্ট মিডলিং, মিডলিং, স্ট্রিক্ট লো মিডলিং, লো মিডলিং, স্ট্রিক্ট গুড অর্ডিনারি, গুড অর্ডিনারি, এবং এখানেও পর্যায়ক্রমে ট্রাশের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। যত ট্রাশের পরিমাণ বাড়বে তত সুতা কিন্তু নিম্নমানের হবে, এই জন্য পাশাপাশি এখানে উচ্চমান থেকে নিম্নমান।
এরপরে আসো তুলার আঁশের রাসায়নিক উপাদান। আমি প্রথমেই শুরু করার সময় অধ্যায়ে বলেছিলাম যে তুলা হচ্ছে সেলুলোজিক ফাইবার, ওটা উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাহলে তুলার প্রধান উপাদানই হচ্ছে সেলুলোজ। এখানে দেখা যাচ্ছে যে সেলুলোজের পরিমাণ হচ্ছে 94%, অর্থাৎ সব থেকে বেশি 94%। এছাড়া বাকি যে 6% রয়েছে তার মধ্যে কি কি আছে? প্রোটিন আছে 1.3, অ্যাশ আছে 1.2, পেকটিন আছে 1.2, তেল চর্বি মোম এরা আছে 0.6, চিনি আছে 0.3, অল্প পরিমাণে পিগমেন্ট থাকে, অন্যান্য মিলে 1.4, সব মিলে টোটালটা মিলে হচ্ছে 100%। পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে যে তুলার আঁশের রাসায়নিক উপাদানগুলো শতকরায় লেখো, তখন এই নামগুলো লিখে পরিমাণগুলো লিখতে হবে। তো এখানে নামগুলো উল্টোপাল্টা হলে কোনো প্রবলেম নেই। তারপর আসো কটন ফাইবারের ভৌত গুণাবলী। আমরা প্রথম অধ্যায়ে 25টা 26টা বৈশিষ্ট্য করেছিলাম, মনে আছে কিনা তোমাদের? সেখানে আমরা দৈর্ঘ্য কি, ব্যাস কি, শক্তি কি এগুলো সম্পর্কে আলোচনা করেছি। এখন আমাদের প্রত্যেকটা ফাইবারের এই গুণাবলী সম্পর্কে জানতে হবে যে কার দৈর্ঘ্য কেমন, ব্যাস কেমন। যেমন এখানে দেখো কটন ফাইবারের দৈর্ঘ্য হচ্ছে 0.5 থেকে 2.5 ইঞ্চি। কটন ফাইবারের যে ব্যাস সেটা হচ্ছে 16 থেকে 20 মাইক্রন। মাইক্রন হচ্ছে একটা ব্যাসের একক। শক্তি হচ্ছে 3 থেকে 5 শুষ্ক অবস্থায়, এবং ভেজা অবস্থায় শক্তি বেড়ে যায়, যার কারণে 3.6 থেকে 6। স্ট্রেস এবং ইলাস্টিসিটি, অর্থাৎ টান দিলে তা পুনরায় তার পূর্বের অবস্থানে ফিরে পাওয়ার যে ক্ষমতা, সেটাকে আমরা ইলাস্টিসিটি বলে থাকি। তা কটন ফাইবার তার যে নিজের যে দৈর্ঘ্য আছে সেখান থেকে 3 থেকে 7% পর্যন্ত প্রসারিত হতে পারে। এর আর্দ্রতা ধারণ ক্ষমতা, অর্থাৎ পায়ে ধারণ ক্ষমতা আছে 7 থেকে 10%। রেজিলেন্সি, এটা কম। রেজিলেন্সি কি? সে রেজিলেন্সি হচ্ছে যে একটা ফাইবার বা একটা যে এমন একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের কারণে একটা ফাইবারকে যদি কোনো আকার আকৃতি দেওয়া হয় সেজন্য সে আকার আকৃতি থেকে পুনরায় আবার পূর্বের অবস্থানে ফিরতে পারে। ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ ঘর্ষণের ফলে কাপড়টা নষ্ট হবে কিনা, এটা মোটামুটি ভালো। আয়তনগত স্থায়িত্বতা, এটা কাপড়কে যদি আমরা ধুই বা ইস্ত্রি করি সেক্ষেত্রে কিছুটা সংকুচিত হয়। আপেক্ষিক গুরুত্ব 1.5, ঘনত্ব আছে 1.54 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাপ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ভালো, এই কারণে আমরা গরম হোক বা শীত হোক কটন কাপড় সবসময় পরলে আমরা আরাম অনুভব করি। এবং কটন ফাইবারের রং হচ্ছে সাধারণত সাদা, তবে ধূসর থেকে বাদামি হতে পারে। এরপর রয়েছে রাসায়নিক গুণাবলী। রাসায়নিক গুণাবলী কি? ব্লিচিং যে এজেন্ট, আমরা ব্লিচিং নাম শুনেছি, সাদা কাপড়কে আমরা ব্লিচিং করি। তাই ব্লিচিং এ কোনো কটন ফাইবারের কোনো ক্ষতি হয় না। শক্তিশালী অক্সিডাইজিং যে ব্লিচিং, এটাতে কটন ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ সাধারণত তেমন ক্ষতি হয় না, কিন্তু যদি খুব শক্তিশালী কিছু দেওয়া হয় সেক্ষেত্রে কাপড় নষ্ট হতে পারে। অ্যাসিডেও তেমন, দুর্বল অ্যাসিডে ক্ষতি হয় না, কিন্তু শক্তিশালী অ্যাসিডে কটন পুড়ে যায়। মানে বলে রাখি যে মনে করো গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি কটনকে দেওয়া হয়, কটন একদম গলে যায়, মানে কটনের কোনো অস্তিত্বই থাকে না। তাহলে বোঝা যাচ্ছে যে শক্তিশালী অ্যাসিড হলে কটন কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। অ্যালকালিতে উচ্চ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ অ্যালকালিতে কটন ফাইবারের কোনো ক্ষতি হয় না। জৈবিক দ্রাবক, এর প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, এটাও ভালো। রং করার ক্ষমতাও ভালো, তবে বিশেষ কিছু রঙের নাম আছে, যেমন ভ্যাট ডাই, রিঅ্যাক্টিভ ডাই, ডাইরেক্ট ডাই, এরা কিন্তু সব রঙের নাম। আমরা এক এক ফাইবারের জন্য এক এক রং তৈরি করা হয়েছে, যেটা ফাইবারের সাথে রঙের একটা বন্ধন তৈরি করে ফাইবারটাকে বা কাপড়টাকে রঙিন করে তোলে। সেরকম এখানে কটন ফাইবারের জন্য এই ভ্যাট ডাই, রিঅ্যাক্টিভ ডাই এবং ডাইরেক্ট ডাই, এই সকল ডাইগুলো খুব ভালো। আলোর প্রতিরোধ ক্ষমতা, সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মি আছে এটা কটনকে নষ্ট করে ফেলে, তখন কটনের মধ্যে যে সেলুলোজ থাকে সেই সেলুলোজকে ভেঙে অক্সিসেলুলোজ তৈরি করে ফেলে। কীটপতঙ্গ প্রতিরোধ ক্ষমতা, সিলভার ফিশ নামক এক ধরনের কীট আছে, সেটা দ্বারা সহজে আক্রান্ত হয়। ছত্রাকেও আক্রান্ত হওয়ার খুব বেশি, কারণ আমরা দেখি যে কয়েকদিন পরে যদি আমরা কটনের তৈরি কাপড় রেখে দিই, আমরা আমাদের লোকাল ভাষায় বলি যে কাপড়ে তিলা পড়েছে। তাই তিলাটা আসলে আমরা টেক্সটাইলের ভাষায় আমরা বলে থাকি ছত্রাক। দাগ প্রতিরোধ ক্ষমতা, পানিবাহিত ময়লার প্রতি প্রতিরোধ ক্ষমতা খুব কম, এবং দাহ্য আচরণ, অর্থাৎ যদি আমি আগুন জ্বালাই সেক্ষেত্রে এটা খুবই তাড়াতাড়ি পড়ে। তা আমরা যে এই যে দুটো
পয়েন্ট পড়লাম যে কটন ফাইবারের ভৌত গুণাবলী এবং রাসায়নিক গুণাবলী, এগুলো পৃথক পৃথকভাবে পরীক্ষায় বড় প্রশ্নের মধ্যে আসতে পারে যে কটন ফাইবারের ভৌত গুণাবলী লেখো এবং কটন ফাইবারের রাসায়নিক গুণাবলী লেখো, এরকম যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে এখানে আমি অনেকগুলো পয়েন্ট দিছি, তোমরা কমপক্ষে 6টা করে পয়েন্ট পড়বা। যেমন এখানে এই যে ব্লিচ, অ্যাসিড, অ্যালকালি, এরকম করে যে 1টা 2টো 3টে 4টে এভাবে করে করে যে কোনো 6টা এখান থেকে পড়বা। তবে খেয়াল রাখতে হবে যে এই যে প্রথম যে 3টে ব্লিচ, অ্যাসিড এবং অ্যালকালি, এই 3টে যেন বাদ না যায়, তার কারণ এই রাসায়নিক গুণাবলী বলতে গেলে এই 3টে সব থেকে ইম্পর্টেন্ট। তাই এই 3টাকে কমন রেখে বাকি এখানে যে কয়টা আছে এই কয়টা থেকে তোমরা নিজেদের মতো করে 3টা মুখস্থ করো। একইভাবে যদি আমি ভৌত গুণাবলীও দেখি, তাহলে সেই ভৌত গুণাবলীতেও তোমরা ওরকম ভাবে 6টা করে গুণাবলী পড়বা। এখানেও দৈর্ঘ্য, ব্যাস, শক্তি, এগুলা যেন বাদ না যায়। যাই হোক, এভাবে পড়াশোনা করে আগাতে থাকো। আমরা কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝিতেই আমরা একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।